আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে একটি বোর্ড নিয়ে এসেছি। এটি হচ্ছে নাতাশা বোর্ড, আপনাদের চিরচেনা নাতাশা বোর্ড, যেটাকে আমরা গোলালো বলে থাকি। অর্থাৎ এই নাতাশা বোর্ডটা পছন্দ নাই এরকম ইলেকট্রিশিয়ান আমি মনে হয় খুব কমই দেখেছি। কেন এই নাতাশা বোর্ড এত জনপ্রিয় আর এতে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এই নিয়ে আজকে আলোচনা করব। তো যারা নাতাশা সম্পর্কে আগে থেকে অনেক কিছু জানেন বুঝেন, এই ভিডিওটা তাদের জন্য নয়। তারপরেও যারা একটু ঝালাই ফালাই করে নিতে চান, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে নাতাশাটা আছে, এটাকে যদি আপনি সিম্পলি একটা আইপিএস তৈরি করতে চান, খুবই সহজ। একটা ট্রান্সফরমার আপনাকে বাধাই করতে হবে অথবা মার্কেট থেকে কিনে আনতে হবে। সেই ট্রান্সফরমারের যে ডিসি আউটপুট আমরা যেটা বলি, মোটা তার দিয়ে যেটা বাধাই করা থাকে, আমরা এখানে দেখাচ্ছি। এই দেখুন, আমরা যদি এই ট্রান্সফরমারটা দিয়ে বাধাই করি, অনেকে আছে এই নাতাশা বোর্ড দিয়ে আইপিএস তৈরি করতে অনেকে ভিজি মনে হয়, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই ট্রান্সফরমারের এই দুই প্রান্তে যে দুইটা তার আছে, এই দুইটা তার চলে যাবে এই দুই হিটসিংয়ে। খুবই সহজ ব্যাপার। এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ মিডিলের যে কানেকশনটা আছে, এটা কিন্তু ডিসি সাইড, যেটা মোটা তার দিয়ে বাধাই করা ডিসি সাইড। তো ট্রান্সফরমারের ডিসি সাইড বলতে কিছু হয় না, দুইটাই এসি। কিন্তু তারপর আমরা যেটা বুঝি আর কি, ডিসি বলে যেটাকে চিনি, যে অপর সাইড, মানে যেটাতে লো ভোল্টেজ থাকে, 12 ভোল্টেজ করা থাকে। তো এই মিডিলের যে তারটা আছে, এটা চলে যাবে আপনার ব্যাটারি পজিটিভে। নাতাশা এই বোর্ডটাকে চালু করার জন্য আপনাদের ব্যাটারি থেকে, এই ব্যাটারি এইটা তো সরাসরি ব্যাটারিতে চলে যাবে, সেখান থেকে একটা তার আপনার এইটাতে কানেকশন করতে হবে, এখানে এখানে কানেকশন করতে হবে, পজিটিভ কানেকশন। এটা আপনার নাতাশা সার্কিটটাকে, পরিপূর্ণ সার্কিটটাকে চালু করবে। তো এই যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার চার্জিং অ্যাম্পিয়ার মেনটেন করার জন্য, এবং এটা হচ্ছে ভোল্টেজ, চার্জিং ভোল্টেজ মেনটেন করা, অর্থাৎ চার্জ কত ভোল্টেজ হওয়ার পর চার্জিং বন্ধ হয়ে যাবে সেটা নিয়ন্ত্রণ করে এটা। অর্থাৎ আপনার ব্যাটারিকে আগে ফুল চার্জ করবেন, ইচ্ছা মতো ফুল চার্জ করার পর তারপরে আপনি এটাকে ঘুরিয়ে কাট করে দেবেন। তাহলে আপনার যত ভোল্টেজে আপনার ব্যাটারিতে দেখবেন, যদি 14 ভোল্টেজ হয়, 14 হওয়ার পরে আপনি এখানে কাট করে দেবেন, তাহলে আপনার প্রতিবারই 14 ভোল্টেজ হওয়ার সাথে সাথে কাট হয়ে যাবে। অথবা আপনি মিটার দিয়ে মেপে করে দিতে পারবেন। যদি আপনি সহজ চান, তাহলে ব্যাটারি আগে ফুল চার্জ করে নেবেন, যখন দেখবেন হালকা হালকা গরম হচ্ছে ব্যাটারি, তখন আপনি এটা ঘুরায় কাট করে দিবেন, বাস, আপনার ভেজাল থাকবে না। এতে করে ব্যাটারি দীর্ঘদিন টেকসই করবে। এবং ব্যাটারির যে নেগেটিভ তারটা আছে, সেটা চলে আসবে এইটার এইখানে, অর্থাৎ দুই হিটসিংয়ের মাঝখানে যে এই সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এইখানে ব্যাটারি নেগেটিভ চলে আসবে। গেল, এটাতে ট্রান্সফরমার করা শেষ। ট্রান্সফরমারের এখন আউটপুটে চলে আসি। এখানে আউটপুটে আপনাদের এটা হচ্ছে নিউট্রাল, আপনারা যেভাবে বাধাই করে নেবেন অথবা মার্কেট থেকে কিনে আনবেন, সেখানে এটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে 280 ভোল্ট, এবং এই মিডিলে 140 এবং 160 এরকম করা আছে, লোপ করা আছে। তো এই নিউট্রালে আপনারা এখানকার এই নিউট্রাল কানেকশন করবেন। এখানে দেখুন নিউট্রাল আছে, এই নিউট্রালে নিউট্রাল কানেকশন করবেন। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই দেখেন নিউট্রাল। এই নিউট্রালে নিউট্রাল কানেকশন করতে হবে, অর্থাৎ এইটাতে, এই প্রথম দিনে নিউট্রাল কানেকশন করতে হবে, এই কালো তার। এবং এই কালো তারের এইখান থেকে একটা তার আপনার আউটপুটের যে সকেট আছে সেখানে চলে যাবে, অর্থাৎ আপনার আউটপুটে চলে গেল। এরপরে আপনার আউটপুটের যে এখানে যে 280 ভোল্টের যেটা আপনার লোড বের করছি, এটা চলে যাবে আপনার এই যে 200, এখানে যে 60 ভোল্টেজ লেখা আছে 260, এটা চলে যাবে, মানে অর্থাৎ এটা আউটপুট, সরাসরি আউটপুটে চলে যাবে। এবং 140-এর যে পয়েন্টটা আছে, সেটাই 140-এর পয়েন্টের সাথে হবে।
এটা হচ্ছে চার্জিংয়ের জন্য করা আছে। তো এই যে 260টা আছে, এটাই রিলে হয়ে কাট হয়ে আউটপুটে চলে যাবে। তো চলে গেল এটা। এরপরে আপনার এই লাস্টে এটা হচ্ছে ফেস, শেষের এটা হচ্ছে ফেস। এই ফেসটা আপনার সরাসরি কারেন্টের যে লাইনটা আছে সেই ইনপুট কানেকশনটা এখানে ঢুকবে। একটা ফিউজ হয়ে অথবা একটা সুইচ হয়ে আপনি দিতে পারেন, সুইচের মাধ্যমে দিতে পারেন। আউটপুটটা আপনি সুইচের মাধ্যমে করতে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ফিউজ দিতে পারেন অথবা একটা সুইচ দিতে পারেন, নিরাপত্তার স্বার্থে যা যা করা যায়। তো আমি সহজভাবে বুঝাই দিলাম। এখানে যে কানেকশনগুলো আছে এগুলো আপনি ওভাবে, যারা বুঝেন না, যদি না বুঝে থাকেন আমার ভিডিওটা আরেকবার দেখে নেবেন ভালো করে। যে ট্রান্সফরমারের এখানে অনেকগুলো তার থাকা সত্ত্বেও আপনি ধরে নেবেন যেটা নিউট্রাল, একটা 260 আউটপুটের লাস্টের তারটা, এবং মিডিল থেকে 140-এর যে পয়েন্ট আছে শুধু এই 3টা তার নেবেন, নিয়ে এখানে কানেকশন করে দেবেন, লেখাই আছে। এবং এখানে যে ফেজ আছে, ফেজের সাথে কারেন্টের যে ইনপুট তারটা আসছে ফেজ, ওইটা দিবেন। আর এখানে যে আউটপুট আছে, আউটপুটটা আপনার সকেটে চলে যাবে, আউটপুট অর্থাৎ ইয়াতে লোডে চলে যাবে। এটা কানেকশন শেষ। এখন যদি ইন্ডিকেটারের কানেকশনে আসি, এখানে দেখুন ইন্ডিকেটার কানেকশন এখানে দেওয়া আছে। এখানে প্রথম যে 2টা পিন আছে, 2টা পিন হচ্ছে সুইচ, ইনভার্টারকে অন করার জন্য সুইচ। এখানে যে 2টা পিন আছে, এই 2টা পিন হচ্ছে ইউপিএস মোড অন করার জন্য, অর্থাৎ আপনার কম্পিউটার যদি চালু থাকে কারেন্ট যাওয়ার সাথে সাথে কম্পিউটারটা বন্ধ না করার জন্য ইউপিএস মোড এটা। আর যদি এটা খোলা থাকে তাহলে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী যে এই প্রথম 2টা বাদ, তারপরে তৃতীয় এবং চতুর্থ, চতুর্থ লাইন যেটা, চতুর্থটা হচ্ছে কমন, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ। এই ইন্ডিকেটারের বাতিগুলো যে জ্বালাবেন সেটার নেগেটিভটা হচ্ছে এটা, চতুর্থটা। এবং তৃতীয়টা হচ্ছে চার্জিং পয়েন্ট, চার্জিং সিগন্যাল দেবে, ওই ইন্ডিকেটারের বাতিটা চার্জিং সিগন্যাল দেবে। তারপরে পঞ্চমটা হচ্ছে ওভারলোড, ষষ্ঠটা হচ্ছে লো ব্যাটারি, সপ্তমটা হচ্ছে ইনভার্টার, মানে ইনভার্টার চালু থাকলে এটা দেখাবে, এবং অষ্টমটা হচ্ছে ইনপুট ঢুকলো কিনা সেই বাতিটা দেখাবে। বাস, এটার কানেকশন আশা করি শেষ। এখন ম্যাচিং করার পালা। চলেন ম্যাচিং কিভাবে করে সেটা দেখাই আপনাদের। এখানে যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো ভোল্টেজ কাট। লো ভোল্টেজ কাট বলতে অর্থাৎ চার্জিং ভোল্টেজ কততে আপনি, মানে কত ভোল্টেজ থাকাকালীন সময়ে চার্জিং হবে সেটা কাট করে দেয়। অর্থাৎ ধরো আপনি করতে পারেন যে 170 ভোল্টেজের নিচে নেমে গেলে যাতে চার্জ না হয়, এতে ট্রান্সফরমারের ক্ষতি। সেজন্য আপনি এটা সেটিং করে 170 অথবা 180 অথবা 200 ভোল্টেজের মধ্যে করে দিতে পারেন, যাতে ভোল্টেজ লো থাকলে ব্যাটারি চার্জ না হয়। এটা হলো এটা, চলে গেল। এবার আমরা চলে আসি এটাতে। এটা হচ্ছে ওভারলোড প্রোটেকশন, অর্থাৎ আপনি যত ভিএ ট্রান্সফরমার ব্যবহার করবেন সেই ট্রান্সফরমারের মাপ অনুপাতে এই ভেরিয়েবলটা সেট আপ করতে হবে। অনেকে বলে নাটাশা বোর্ড ভালো না, কেটে যায়, টেকসই করে না, ইত্যাদি ইত্যাদি বহু ধরনের কমপ্লেন করে থাকেন। কিন্তু যদি আপনারা এগুলো ম্যাচিং না করে দেন তাহলে আপনাদের ট্রান্সফরমার টিকবে না। আপনার ট্রান্সফরমার বা মোসফেট যে কোনোটার উপর চাপ পড়ে যেতে পারে। এখানে আপনি যদি ওভারলোড প্রোটেকশনটা, ধরুন আপনার ট্রান্সফরমারের ভি হচ্ছে 300 ভি, এখন আপনি এখানে ওভারলোডে দেওয়া আছে 800 ভি। এখন আপনি যখন লোড দিবেন তখন কিন্তু এই ট্রান্সফরমার লোড সইতে পারবে না, তখন ট্রান্সফরমারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে কী করতে হবে, আপনার এখানে 300 ভিতেই ম্যাচিং করে দিতে হবে, যাতে 300 ভিয়ের উপরে উঠলে সাথে সাথে ওভারলোড দেখায় বন্ধ হয়ে যাবে। এতে করে মোসফেট এবং ট্রান্সফরমার উভয়ই নিরাপদ থাকবে। গেল এটা। তো যার কারণে মূলত ট্রান্সফরমারের ক্ষতি হয়। এখন চলে আসি এই ভিআরে। এই ভিআরটা কাজ করে আপনার আউটপুটের ভোল্টেজ যদি আপনি বাড়াইতে চান, সামান্য পরিমাণ বাড়াইতে চান, মানে সামান্য এদিক ওদিক করতে চান আর কি, নিরাপত্তার স্বার্থে, ধরেন 280 আপ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি একটু কমাই দিতে যাচ্ছেন যাতে আপনার ফ্যান লাইট কেটে না যায়, সেক্ষেত্রে আপনি কমাই দিতে পারবেন এটা দিয়ে আউটপুটের ভোল্টেজ। এই যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন, এই ভেরিয়েবলটা কাজ করে আপনার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফ্রিকোয়েন্সি কেন গুরুত্বপূর্ণ? ফ্রিকোয়েন্সির কারণেই আপনার ম্যাক্সিমাম
মোসফেট এবং ট্রান্সফরমারের ক্ষতি হয়। ট্রান্সফরমার গরম হয়ে যায়, মোসফেট গরম হয়ে যায়, মোসফেট কেটে যেতে পারে বা ট্রান্সফরমার গরম হয়ে শর্ট হয়ে যেতে পারে। এই কাজগুলো, অথবা এই ফ্রিকোয়েন্সির কারণে আপনার লাইট কেটে যাবে, ফ্যান সমস্যা হয়ে যাবে, বিভিন্ন সিমটম দেখা দিবে। ফ্রিকোয়েন্সি খুবই মারাত্মক একটা ব্যাপার স্যাপার, এটা আমরা কিন্তু অবহেলা করি। এখানে আমাদের যে ট্রান্সফরমার আছে, এটা যদি আমরা ডিজাইন করি 50 হার্জে, আর এটাতে আমরা যদি 70 হার্জ ঢুকাই, তাহলে কিন্তু এই ট্রান্সফরমার সইতে পারবে না। আমাদেরকে 50 থেকে 51-52 এর মধ্যে রাখতে হবে, বেশি কম বেশি করা যাবে না। 50 হার্জে ডিজাইন করলে 50 হার্জে ঢুকাইতে হবে। তো এই হার্টস মাপার জন্য আপনাদের একটা মিটার নিতে হবে অবশ্যই। মিটার নিয়ে মেপে হার্টস কমপ্লিট, মানে পরিপূর্ণ 50 হার্টস করে তারপরে আপনাদের কাজ শেষ করতে হবে। এরকম মিটার লাগবে, মিটারে হার্টস মেপে তারপর আপনাদের করতে হবে। তো গেল এটা আপনাদের ফ্রিকোয়েন্সি, গেল ট্রান্সফরমার টেকসইয়ের জন্য। এবার হচ্ছে এইটা গেট ভোল্টেজ। এই মোসফেটকে চালু করার জন্য যে 3 ভোল্টেজ থাকে, সেই 3 ভোল্টেজ যদি কখনো প্রয়োজন পড়ে, অর্থাৎ অনেক সময় আছে আমরা 3205 ইউজ করি, এখানে পিপস পান্না ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পিপস পান্নার জন্য যতটুকু গেট ভোল্টেজ দরকার, এখানে ততটুকু ম্যাচিং করা আছে। আর যদি আপনি 3205 বা তার চাইতে উন্নত মানের কোনো মোসফেট ব্যবহার করেন, সেক্ষেত্রে গেট ভোল্টেজের তারতম্য হতে পারে। অথবা IRFZ 44N ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কমতেও পারে। সেই গেট ভোল্টেজকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে এই ভেরিয়েবলটা দেওয়া হয়েছে। এটাকে ঘোরাঘুরি না করাটাই বেস্ট। যদি আপনি পিপস পণ্যই ব্যবহার করেন, সেক্ষেত্রে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নেই। আর যদি বিভিন্ন অন্যান্য মাল ব্যবহার করেন, তবে সেটা ডাটা শিট পর্যালোচনা করে সেটার ভোল্টেজ কত প্রয়োজন সেটা জেনে সেই ভোল্টেজটা এখানে ম্যাচিং করে দেবেন। এতে করে আপনাদের মোসফেট সহজে কাটবে না, দীর্ঘদিন টেকসই হবে। আর পারলে হিটসিংটাকে আরও বড় করার চেষ্টা করবেন, অর্থাৎ এই হিটসিং বাদ দিয়ে নতুন বড় ধরনের হিটসিং লাগাই দেবেন। নাতাশা বোর্ডের মতো সার্ভিস আমি মনে করি অন্য সার্কিট দিবে, ঠিক আছে, নাতাশা বোর্ডের মতো মজা অন্য জায়গায় পাবেন না আমি মনে করি। যাই কিছু হোক, তারপরে এটা হচ্ছে আপনার স্কোয়ার ওয়েভ। এটাতেই আমাদের সবচেয়ে বেশি দুঃখ। স্কোয়ার ওয়েভ মনে শান্তি এটাতে মিলে না। আমরা চাই সাইন ওয়েভ, আমরা চাই ফ্যানে যাতে নীরব থাকে, সাইলেন্ট থাকে। কিন্তু নাতাশা অনেক ভালো একটা সার্কিট, যদি একে সঠিক ব্যবহার করা যায়, এর মতো সার্ভিস পাওয়া যায় না। এমন আছে এক একটা সার্কিট 10 বছরেও কিছু হয় না, যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। তার মধ্যে কিছু কিছু 2 নাম্বার কোম্পানি বাইর হয়েছে, কিছু কিছু এই আইসিগুলো আছে অরিজিনাল আইসি না দিয়ে ডুপ্লিকেট আইসি ঢুকায় দেয়, যার ফলে আইসিগুলো টেকসই করে না। তো আজকের জন্য এখানেই বিরতি নিচ্ছি। সমস্যা, কারো যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দেবেন। ধন্যবাদ।